হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার চাচাত ভাই সোলাইমানকে নিয়ে। ছোটবেলা থেকেই সোলাইমান আমাকে খুব ভালোবাসত। সে আমার চেয়ে বছরের বড়। বন্ধুরা, আমি রূপে গুণে ছিলাম অনন্যা। হয়তো এই কারণেই সোলাইমান আমাকে এতটা পছন্দ করত। প্রায়ই সে আমাকে তার মনের কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম। আমার মনে হতো তার উদ্দেশ্য হয়তো ভালো নয়। সে সব সময় চাইতো আমার সাথে। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা আমার গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে জল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, এক শীতের সকালে আমি ঘুমের মধ্যে হঠাৎ মাথায় একটা তীব্র ব্যথা অনুভব করলাম। লাফ দিয়ে উঠে বসে চিৎকার করে বললাম, মাগো, গেছে গেছে, আমার মাথা গেছে। কোন শালায় কি মারছে রে? ঘুমের ঘোরে তখনও চোখ ভালো করে খুলিনি। হঠাৎ নজরে পড়ল আমার বিছানার পাশে একটা মোড়ানো কাগজ পড়ে আছে। কাগজটা হাতে নিয়ে দেখি একটা ছোট পাথর তার ভেতর মোড়ানো। বুঝলাম এটাই আমার মাথায় লেগেছে। কাগজটা খুলে পড়লাম, এই যে মিসেস ঘুমঘুমারি, এত ঘুমিও না, এক্ষুনি বারান্দায় আসেন তাড়াতাড়ি, লেট হলে কিন্তু খবর আছে। আমি তো অবাক, কে এমন ধমক দিয়ে বারান্দায় ডাকছে। প্রথমে ভাবলাম আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু কি জানি কেন হঠাৎ লাফ দিয়ে উঠে বারান্দায় ছুটলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিচে দাঁড়িয়ে আছে সোলাইমান ভাইজা। আমি বিটবিট করে বলে উঠলাম, সোলাইমান ভাইজা? সেই সারায় আমাকে ফোন চেক করতে বলল। ফোন হাতে নিয়ে দেখি কতগুলো মিসড কল আর মেসেজ। ফোন সাইলেন্ট ছিল বলে কিছুই বুঝিনি। আমি তো ঘুমের পাগল, ঘুমালে হুঁশ থাকে না। আবার ফোন টুন করে মেসেজ এলো, বারান্দায় আস জলদি। আমি হুডমুড করে আবার বারান্দায় গেলাম। নিচে তাকিয়ে দেখি সোলাইমান শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক, কারণ এতক্ষণ ধমক দিলেও তার মুখে এখন কোনো রাগ নেই। আবার ফোনে মেসেজ, 5 মিনিটের মধ্যে নিচে আয়। আমার তো বিরক্ত লাগছে। শীতের সকালে কে নিচে নামতে চায়? আমি মেসেজ করে বললাম, আমি পারব না নিচে নামতে। তুমি এই ভোরবেলা এখানে কি করছো? সোলাইমানের রিপ্লাই এলো, মৌসুমী, তো সাহস তো কম না, আমায় প্রশ্ন করিস? 5 মিনিটের মধ্যে আসবি, নইলে আমি বারান্দার টপকে তোর রুমে আসব। তুই জানিস তখন তোর কি হবে? আমি জানি সোলাইমানের কথা না শুনলে আমার কপালে দুঃখ আছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চাদর জড়িয়ে গুটি গুটি পায়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসার সবাই ঘুমে, তাই কেউ দেখেনি, নইলে এই ভোরে বেরোলে কি কাণ্ডই না হতো। নিচে গিয়ে দেখি সোলাইমান আমার অপেক্ষায় দাঁড়িয়ে। আমি বললাম, কি হয়েছে ভাইজা, এত রাতে কেন ডাকছো? সে ভ্রু কুঁচকে বলল, তোর কাছে এখন রাত মনে হয়? লাইক সিরিয়াসলি মৌসুমী, একটু পর চারপাশে ফুটফুটে আলো হবে। সকালের এই দৃশ্য কত সুন্দর। আমি ঘুমের ঘুরে তার কথায় কান দিচ্ছি না। বললাম, তোমার হয়েছে, আমি গেলাম। যেই চলে যাব সে আমার হাত ধরে আটকে দিল। বলল, এই তুই আমার কথা শুনছিস? আমার ঘুমের জন্য হাই উঠছে। সোলাইমান বলল, মৌসুমী, তুই এত ঘুম পাগল কেন? বিয়ের পর তোর কি হবে ভেবেই কষ্ট হয়। আমি ঘুমের ঘোরে বললাম, হ্যাঁ, কি বললে ভাইজা? সে হেসে বলল, চল তোকে এক জায়গায় নিয়ে যাই। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই বলে আমার হাত ধরে টানতে লাগল। আমরা পাশাপাশি বাড়িতে থাকি। আমার পরিবারে মা সালমা ইসলাম, বড় ভাই হাবিব আর যমজ বোন মুঞ্জিয়া। বাবা মনিরুল ইসলাম 7 বছর আগে ক্যান্সার মারা গেছেন। সোলাইমানের পরিবারে তার বাবা মা তারেক ও জাবেদা হোসাইন আর ছোট ভাই জোহা। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলাম। আমাদের গ্রামটা ছোট, কিন্তু সব কিছু আছে। কারেন্ট, নেট, কোনো অভাব নেই। নদীর পাড়ে সৌন্দর্য দেখে আমার ঘুমোডে গেল। মনে মনে ভাবলাম, সোলেমন ভাইজাকে ধন্যবাদ দিতে হবে। তাকে না ডাকলে আমি তো নাক বিকে ঘুমাতাম, এই সুন্দর দৃশ্য দেখতাম না। আমি দুহাত ছড়িয়ে বাতাস উপভোগ করছি। চুল উঠছে, মনটা ভরে গেছে। দূর থেকে সোলাইমান আমাকে দেখছে, তার চোখে একটা অন্যরকম ভালো লাগা। নদীর পাড়ে দাঁড়িয়ে আমি বাতাসের শীতল স্পর্শ উপভোগ করছিলাম। সোলেমন আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তার চোখে একটা আলাদা চমক ছিল, যেন আমাকে দেখে তার মন জড়িয়ে যাচ্ছে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। সে এগিয়ে এসে বলল, কিরে ঘুমকুমারী, এখন তো ঘুম কোথায় পালাল? আমি হেসে বললাম, হ্যাঁ ছিলাম তো, এখন এই পরিবেশটা ভালো লাগছে। সে ভাব নিয়ে বলল, তাহলে আমাকে ধন্যবাদ দে। আমি না হলে তুই তো আসতেই চাসনি। আমি তার দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ দিতে হবে? তুমি আমার মাথায় পাথর মেরে আলু করে দিয়েছ, আবার ধন্যবাদ চাও? সোলাইমান হেসে আমার কাছে এসে মাথা দেখতে চাইল। আমি বললাম, লাগবে না তোমার দেখার। কিন্তু সে জোর করে দেখল আর দেখে বলল, সত্যিই ফুলে গেছে শরীর। মৌসুমী ব্যথা দিতে চাইনি। তার নরম কণ্ঠে আমি একটু অবাক হলাম। বললাম, আরে সমস্যা নেই, বাসায় গিয়ে বরফ লাগাবো। সে বলল, চল তাড়াতাড়ি বাসায় যাই।
কিন্তু আমার এখন যেতে ইচ্ছে করছিল না। আমি বললাম, আরেকটু থাকি প্লিজ ভাইজা। আমার কিউট মুখ দেখে এসে আর না করতে পারল না। আমরা নদীর পাড়ে ঘুরতে লাগলাম। আমি একটানা কথা বলে যাচ্ছি, আর সুলাইমান মন দিয়ে শুনছে। আমি বললাম, ভাইজা তুমি সব সময় এমন সকালে উঠে ঘুরে বেড়াও? সে হেসে বলল, না রে, সব সময় না, আজ তোকে ডাকার জন্য এলাম। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন, আমাকে ডাকার কি দরকার ছিল? সে একটু থেমে বলল, জানিস তো তুই যখন ঘুম থেকে উঠিস না তখন তোর মুখটা দেখতে কেমন লাগে, একদম প্যাঁচার মতো। আমি হেসে ফেললাম, বললাম, তুমি না একদম পাগল? হঠাৎ সোলাইমান বলল, এখানে দাঁড়া, আমি আসছি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কোথায় গেল সে? কিছুক্ষণ পর সে ফিরে এল, হাতে একটা গোলাপ ফুল। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। সে বলল, এইভাবে হাঁ করে না তাকিয়ে ফুলটা ধর। আমি ফুলটা হাতে নিয়ে বললাম, কোথায় পেলে? সে হেসে বলল, সেটা তোর জানতে হবে না। আমি ফুলটা পেয়ে এত খুশি মনে হচ্ছিল যেন কোনো দামি উপহার পেয়েছি। হঠাৎ মজা করে বলে উঠলাম, বাই এনি চান্স তুমি আমায় প্রপোজ করছো না তো? সুলাইমান ভ্যাবাজাকা খেয়ে তুতলাতে লাগল, মানে কি বলতে চাচ্ছিস? আমি হেসে বললাম, তুমি তোতলাচ্ছ কেন? সে সিরিয়াস হয়ে বলল, উল্টাপাল্টা কথা বাদ দে, এমনি ভুল দিয়েছি। তোর থেকে তো মুঞ্জিয়া বেশি সুন্দর, প্রপোজ করলে তাকে করব তোকে না। তার কথায় আমার হাসি মিলিয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সে বুঝল সে ভুল কিছু বলে ফেলেছে। আমি বললাম, হ্যাঁ জানি, মুঞ্জি আমার থেকে সুন্দর, তোমার মতো ছেলে তাকেই প্রপোজ করবে। আমি তো মজা করছিলাম। সুলাইমান বলল, মৌসুমী, আমি ওভাবে বলতে চাইনি। আমি বললাম, চলো বাসায় যাই, অনেকক্ষণ হয়েছে। সে আবার বলল, সরি মৌসুমী, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমি বললাম, আরেক কষ্ট পাবো কেন? মুঞ্জিয়া সুন্দর, এটা তো সত্যি। কিন্তু মনে মনে আমার খারাপ লাগছিল। বাসায় ফিরে আসার পথে ভাবছিলাম, মৌসুমী, তোর এত খারাপ লাগছে কেন? মুঞ্জিয়া তোর বোন, সবাই তো বলে সে সুন্দর, কিন্তু সুলাইমান ভাইয়ার মুখে এটা শুনে কেন যেন খারাপ লাগল। বাসায় ফিরে দরজায় ঢুকতে গেলাম। হঠাৎ কোথা থেকে একটা বোতল এসে মাথায় লাগল। আমি চিৎকার করে বললাম, আজকে সবাই আমার মাথার পিছনে পড়েছে কেন? বাড়িতে ঢুকে দেখি মুঞ্জি আর এসে বলল, দিদি তুই কোথায় ছিলি? মা খুঁজছে। আমি বললাম, আরেকটু বাইরে গিয়েছিলাম। পায়েসে বললেন, এই ভোরে কোথায় গিয়েছিলি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বললাম, মা সকালে হাঁটতে গিয়েছিলাম। মায়ের কথায় আমি একটু লজ্জা পেলাম। সত্যি বলতে সোলাইমানের সঙ্গে বেরিয়েছিলাম। বলতে মুখে আটকে যাচ্ছিল। আমি মাথা নিচু করে বললাম, মা আমি আরেকটু সাবধানে থাকব। মা একটু কড়া চোখে তাকিয়ে বললেন, দেখ মৌসুমী, তুই বড় হয়েছিস, এখন থেকে এমন ভোরবেলা বাইরে যাওয়া বন্ধ কর। কি কাণ্ড হয়ে যায় ভেবেছিস? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, সোলাইমান ভাইজা কেন আমাকে ডেকেছিল? তার কথা মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছিল। দিন কয়েক কেটে গেল, সোলাইমানের সঙ্গে আর দেখা হয়নি। আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার পড়াশোনা নিয়ে। আমাদের গ্রামের কলেজে আমি আর মুঞ্জিয়া একসঙ্গে পড়ি। মুঞ্জিয়া আমার থেকে অনেক বেশি মেধাবী, কিন্তু আমিও চেষ্টা করি ভালো করতে। একদিন কলেজ থেকে ফেরার পথে মুঞ্জিয়া হঠাৎ বলল, দিদি তুই সেদিন সুলাইমান ভাইয়ার সঙ্গে বেরিয়েছিলি তাই না? আমি চমকে উঠলাম, বললাম, কে বলল তোকে? সে হেসে বলল, আমার চোখ আছে দিদি, আমি দেখে দি তুই ভোরবেলা বেরিয়েছিলি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুইও না মুঞ্জিয়া, সব কিছুতে নজর রাখিস। সে হাসতে হাসতে বলল, আরে দিদি, আমি তোর বোন, তোর ভালো মন্দ আমি দেখব না তো কে দেখবে? তা সোলাইমান ভাইজা কি বলল? আমি মুখ ঘুরিয়ে বললাম, কিছুই না, শুধু সকালে দৃশ্য দেখাতে নিয়ে গিয়েছিল। মুঞ্জিয়ার চোখে একটা দুষ্ট হাসি খেলে গেল। সে বলল, বুঝেছি, তবে দিদি সোলাইমান ভাইজা তোকে খুব পছন্দ করে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনের ভেতর কেমন যেন একটা ঢেউ উঠল। বিকেলে বাড়ি ফিরে দেখি সোলাইমানের মা জাবেদা খালা আমাদের বাড়িতে এসেছেন। আমাকে দেখে তিনি হেসে বললেন, মৌসুমী কেমন আছিস মা? অনেকদিন তোকে দেখিনি। আমি লজ্জা পেয়ে বললাম, ভালো আছি খালা, আপনি কেমন আছেন? তিনি হাসলেন। তারপর মায়ের সঙ্গে গল্প শুরু করলেন। আমি রান্নাঘরে চলে গেলাম, কিন্তু কান খাড়া ছিল। খালা বলছিলেন, সালমা, আমার সোলাইমান তো বড় হয়েছে, এখন ওর জন্য একটা ভালো মেয়ে দেখতে হবে। আমার মা হেসে বললেন, হ্যাঁ জাবেদা, তুমি ঠিক বলেছ, সোলাইমান ভালো ছেলে, ওর জন্য সেরা মেয়েই হবে। আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখি সোলাইমানও এসেছে। সে আমাকে দেখে বলল, কিরে মৌসুমী, এত লুকিয়ে লুকিয়ে কি করছিস? আমি মুখ ফিরিয়ে বললাম, কিছু না ভাইজা, তুমি এখানে কেন? সে হেসে বলল, মা এসেছে, আমিও চলে এলাম। তুই তো আমাকে এড়িয়ে চলছিস তাই না? আমি কিছু বলার আগেই মুঞ্জিও এসে বলল, সোলাইমান ভাইয়া, দিদিকে একটু শান্তিতে থাকতে দাও, ও তো লজ্জা পাচ্ছে। সবাই হেসে উঠল, আর আমি লজ্জায় মাথা নিচু করে ঘরে চলে গেলাম।
সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনে একটা মেসেজ এলো। সোলাইমানের লিখেছে, মৌসুমী, সেদিন নদীর পাড়ে তুই যে হাসিটা হেসেছিলি সেটা আমার মাথায় ঘুরছে। কাল বিকেলে আমাদের বাড়িতে আসিস, মা তোকে ডাকছে। আমি মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। কেন জানি তার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জায়গা ছিল। আমি রিপ্লাই করলাম, ঠিক আছে ভাইজা, কাল যাব, কিন্তু ঘুমোতে গিয়েও মনটা শান্ত হচ্ছিল না। সোলাইমানের সেই হাসি, তার কথা, তার ফুল দেওয়া সবকিছু মাথায় ঘুরছিল। পরদিন বিকেলে আমি সোলাইমানদের বাড়িতে গেলাম। জাভেদা খালা আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, মৌসুমী, তুই তো আমার মেয়ের মতো, ছোটবেলা থেকে তোরা একসঙ্গে বড় হয়েছিস। আমি তোকে খুব ভালোবাসি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। সোলাইমান পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। খালা হঠাৎ বললেন, তোরা দুজন বাইরে গিয়ে একটু গল্প কর, আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। আমি আর সোলাইমান বাইরে বারান্দায় গেলাম। সোলাইমান আমার দিকে তাকিয়ে বলল, মৌসুমী, তুই আমার সঙ্গে এত কম কথা বলিস কেন? আমি কি তোর কাছে এতই খারাপ? আমি হেসে বললাম, না ভাইজা, তুমি খারাপ না, আমি তো লজ্জা পাই। সে হাসল, তারপর বলল, তুই লজ্জা পেলে বড় কিউট লাগে জানিস। আমার মুখ লাল হয়ে গেল। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। সোলেমানের কথায় কেন যেন আমার মনের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। কিন্তু তবু আমার মনে একটা সন্দেহ ছিল, সে কি সত্যিই আমার জন্য ভালো কিছু চায়, নাকি এটা তার সময় কাটানোর ধান্দা। বারান্দায় দাঁড়িয়ে সোলাইমানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল, তার হাসি, তার কথার মধ্যে যেন একটা আন্তরিকতা ছিল। কিন্তু আমার মনের ভেতরে সন্দেহটা তাড়া করে বেড়াচ্ছিল। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, সে কি সত্যিই আমাকে এতটা ভালোবাসে, নাকি এটা শুধুই সময় কাটানোর একটা উপায়। আমি চুপ করে থাকলাম, আর সোলাইমান আমার দিকে তাকিয়ে বলল, কিরে মৌসুমী, এত চুপচাপ কেন? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? আমি মাথা নাড়িয়ে বললাম, না ভাইজা, কিছু না, আমি শুধু একটু ভাবছিলাম। সোলাইমান হেসে বলল, তুই যখন ভাবিস তখন তোর মুখটা দেখার মতো হয়, একদম কবি কবি ভাব। আমি তার কথায় হেসে ফেললাম। বললাম, তুমি না সব সময় আমার সঙ্গে মজা করো? সে গম্ভীর হয়ে বলল, মজা করি, কিন্তু তুই যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি তুই বুঝিস? তার কথায় আমার বুকটা আবার ধক করে উঠল। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। আমার মনে হচ্ছিল সে যেন আমার মনের কথা বুঝে ফেলছে। একটু পর জাবেদা খালা বারান্দা এসে বললেন, মৌসুমী, এতক্ষণ কি কথা হচ্ছে তোদের? চল ভেতরে আয়, তোর জন্য কিছু খাবার তৈরি করেছি। আমি লজ্জা পেয়ে খালার পেছন পেছন ভেতরে গেলাম। সোলাইমানও আমাদের সঙ্গে টেবিলে বসে। দেখি খালা আমার পছন্দের পিঠার চা রেখেছেন। আমি খুশি হয়ে বললাম, খালা, আপনি আমার পছন্দের জিনিস বানিয়েছেন। ধন্যবাদ। খালা হেসে বললেন, তুই আমার মেয়ের মতো, তোর পছন্দ আমি জানব না তোকে জানবে। সোলাইমান পাশ থেকে বলল, মা, তুমি মৌসুমীকে ভাদর করো, আমার জন্য কিছু করো না কেন? সবাই হেসে উঠল। খাওয়া শেষ করে আমি বাড়ি ফিরে এলাম। রাতে মঞ্জি আমাকে জিজ্ঞেস করল, দিদি, সোলাইমান ভাইয়ার বাড়িতে কি হলো? তুই তো লজ্জায় লাল হয়ে গিয়েছিলি। আমি বিরক্ত হয়ে বললাম, তুইও না মুঞ্জিয়া সবকিছুতে গোয়েন্দাগিরি করিস। সে আস্তে আস্তে বলল, আরে আমি তো দেখছি সোলেমন ভাইজা তোর জন্য পাগল, তুই ওকে একটু পছন্দ করিস না? আমি চুপ করে রইলাম। মঞ্জিয়ার কথাটা আমাকে ভাবিয়ে তুলল। আমি কি সত্যি সোলাইমানকে পছন্দ করি, নাকি এটা শুধু তার আচরণের জন্য মনে হচ্ছে? পরদিন সকালে আমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। সোলাইমানের লিখেছে, মৌসুমী, আজ বিকেলে আমাদের গ্রামে মেলা বসছে, চল একসঙ্গে যাবি। আমি একটু ভেবে রিপ্লাই করলাম, ঠিক আছে ভাইজা, আমি মুঞ্জিয়াকে নিয়ে যাব। সে তাড়াতাড়ি লিখল, আরে মুঞ্জিয়া কেন, শুধু তুই আর আমি যাব? আমি হেসে লিখলাম, না, মুঞ্জিও যাবে, তুমি তো বলেছ ও আমার থেকে বেশি সুন্দর। একটু পর তার মেসেজ এলো, মৌসুমী, তুই এখনও সেদিনের কথা মনে রেখেছিস? আমি তো মজা করেছিলাম। আমি কিছু না লিখে ফোন রেখে দিলাম। বিকেলে আমি আর মুঞ্জিয়া মেলায় গেলাম। সোলাইমান আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখে সে হেসে বলল, কিরে ঘুমকুমারী, এখন তো দিনের বেলা, তবু মুখটা এমন কেন? আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। মেলায় ঘুরতে ঘুরতে সোলেমান আমার পাশে পাশে থাকছে। আমার জন্য মিষ্টি কিনে দিল, একটা ছোট্ট খেলনা কিনে হাতে দিল। মুঞ্জিয়া দূর থেকে আমাদের দেখছিল আর মুচকি হাসছিল। হঠাৎ সে বলল, দিদি, সোলাইমান ভাইয়া তোকে কত ভালোবাসে, দেখ ওর চোখে তোর জন্য কত যত্ন। ভুঞ্জিয়ের কথাই আমি অবাক হয়ে গেলাম। বললাম, কি বলছিস তুই, এসব কি কথা? সে হেসে বলল, দিদি, তুই বুঝিস না, কিন্তু আমি বুঝি। সোলাইমান ভাইয়া তোর জন্য সবকিছু করতে রাজি। আমি চুপ করে রইলাম। সোলাইমান আমাদের দিকে এগিয়ে এসে বলল, কি গোপন কথা হচ্ছে বল? আমি লজ্জা পেয়ে বললাম, কিছু না ভাইয়া, মুঞ্জিয়া শুধু শুধু পাগলামি করছে। সে হাসল, কিন্তু তার চোখে একটা গভীর দৃষ্টি ছিল, যেন সে আমার মনের কাছে বোঝার চেষ্টা করছে। মেলা থেকে ফেরার পথে সোলাইমান আমাকে বলল, মৌসুমী, তুই যখন হাসিস তখন পুরো মেলাটাই জানো।
আরও উজ্জ্বল হয়ে ওঠে। আমি লজ্জায় মাথা নিচু করলাম। তার কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল। কিন্তু আমি এখনও নিশ্চিত ছিলাম না তার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য। আমি শুধু মনে মনে ভাবলাম, সোলেমন ভাইয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বোঝাতে হবে। আমি তোমাকে ভুল বুঝতে চাই না। মেলা থেকে ফেরার পর আমার মনটা কেমন যেন অস্থির হয়ে রইল। সোলেমানের কথাগুলো, তার হাসি, তারা আমার প্রতি যত্ন, সবকিছু মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম হয়তো সে শুধু ভালো বন্ধ হতে চায়, কিন্তু মনে রাখবনি অন্যরকম একটা অনুভূতি জাগছিল। আমি ভাবছিলাম, সে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে কেন এতদিন আমি তাকে ভুল বুঝলাম। তার উদ্দেশ্য কি সত্যিই পবিত্র, নাকি আমি এখনও তার আসল মনোভাব বুঝতে পারছি না। পরদিন সকালে আমি আর মঞ্জিয়া কলেজে যাচ্ছিলাম। হঠাৎ পথে সোলাইমানের সঙ্গে দেখা। সে হাসি মুখে বলল, কিরে মৌসুমী, কলেজ যাচ্ছিস? আমিও তোর সঙ্গে একটু হাঁটি। আমি একটু ইতস্তত করে বললাম, ঠিক আছে ভাইজা, কিন্তু তুমি এই পথে কোথায় যাচ্ছ? সে হেসে বলল, কোথাও না, শুধু তোদের দেখে ভাবলাম একটু গল্প করি। মুঞ্জিয়া দুষ্টু হাসি দিয়ে বলল, সোলেমন ভাইয়া, তুমি তো দিদির পিছু নিয়েছ মনে হচ্ছে। আমি লজ্জায় মাথা নিচু করলাম। আর সোলাইমান হেসে বলল, মুঞ্জিয়া, তুই না একদম পাকা মেয়ে। পথে হাঁটতে হাঁটতে সোলাইমান আমার সঙ্গে গল্প শুরু করল। বলল, মৌসুমী, তুই জানিস আমি ছোটবেলায় তোকে কত ডাকতাম আমার সঙ্গে খেলতে, আর তুই সবসময় বলতি আমি পড়াশোনা করব। আমি হেসে বললাম, হ্যাঁ, কারণ তুমি আমাকে সবসময় বিরক্ত করতে। সে হাসল। তারপর বলল, বিরক্ত করতাম? কিন্তু তুই জানিস তখন থেকেই আমি তোকে খুব পছন্দ করতাম। আমি চুপ করে গেলাম। তার কথায় আমার মনের ভেতরে আবার সেই অস্থিরতা ফিরে এল। আমি কিছু না বলে শুধু হাঁটতে লাগলাম। কলেজে পৌঁছে সোলাইমান বলল, মৌসুমী, আজ বিকেলে নদীর পাড়ে আসিস, আমার কিছু কথা বলার আছে। আমি একটু ইতস্তত করে বললাম, দেখি ভাইজার সময় হলে আসব। সে গম্ভীর হয়ে বলল, না, তুই আসবি, আমি অপেক্ষা করব। তার কথার মধ্যে একটা জোর ছিল, যেন সে আমার উত্তরের জন্য অপেক্ষা করছে না। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবছিলাম সে কি বলতে চায়। আমার সন্দেহ আরও বাড়ছিল। বিকেলে আমি নদীর পাড়ে গেলাম। সোলাইমান সেখানে দাঁড়িয়ে ছিল, হাতে একটা ছোট বোন। আমাকে দেখে সে হেসে বলল, এসেছিস ভেবেছিলাম তুই আবার ঘুমিয়ে পড়বি। আমি হাসলাম, তারপর বললাম, কি বই হাতে, আর কি কথা বলতে দেখেছ? সে বইটা আমার হাতে দিয়ে বলল, এটা আমার পছন্দের একটা গল্পের বই, তুই পড়ে দেখ। আর কথা, আমি শুধু বলতে চাই মৌসুমী, তুই যদি আমাকে কখনো ভুল বুঝিস তাহলে আমাকে একটা সুযোগ দিস। আমার মনের কথা বলার। আমি বইটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তার কথাগুলো আমার মনে গভীরভাবে গেঁথে গেল। ফেরার পথে আমি বইটা খুলে দেখলাম ভেতরে একটা কাগজে লেখা, মৌসুমী, তুই আমার জীবনে একটা সুন্দর গল্প। আমি শুধু চাই তুই আমার গল্পটা বুঝিস। আমার চোখে পানি চলে এলো। আমি বুঝতে পারছিলাম সোলাইমানের মনে আমার জন্য সত্যিই কিছু আছে, কিন্তু আমার মনের সন্দেহটা এখনও পুরোপুরি যায়নি। আমি ভাবলাম, সোলাইমান ভাইজা, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমাকে আরও বোঝাতে হবে। আমি ভুল বুঝতে চাই না। বাড়ি ফিরে আমি মুঞ্জিয়াকে সব বললাম। সে হেসে বলল, দিদি, তুই এত বোকা কেন? সোলাইমান ভাইজা তোকে এত ভালোবাসে, তুই তাকে সন্দেহ করছিস? ওর চোখে দেখ, ওর কথা শোন, তুই বুঝবি ওর মনটা কতটা সত্যি। আমি চুপ করে রইলাম। মুঞ্জিয়ার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। আমি সিদ্ধান্ত নিলাম আমি সোলাইমানকে আরেকটু সময় দেব, হয়তো তার মনের কথা আমি সত্যিই বুঝতে পারব। সেদিন রাতে আমি বইটা পড়তে শুরু করলাম। গল্পগুলো ছিল ভালোবাসার আর বিশ্বাসের। প্রতিটা গল্প পড়তে পড়তে আমার মনে হচ্ছিল, সোলাইমান আমাকে এই বইটা কেন দিল? সে কি আমাকে বোঝাতে চায়? তার ভালোবাসাও এমনই পবিত্র। আমি ঠিক করলাম, পরের বার তার সঙ্গে দেখা হলে আমি তার মনের কথা জানতে চাইব। কিন্তু আমার মনের সন্দেহটা আমাকে বারবার বলছিল, মৌসুমী, সাবধানে থাকিস। তুই তাকে পুরোপুরি বিশ্বাস করার আগে ভালো করে বুঝে নে। সোলাইমানের দেওয়া বইটার গল্পগুলো আমার মনে দাগ কেটেছিল। প্রতিটা গল্পে ভালোবাসার পবিত্রতা আর বিশ্বাসের গভীরতা ফুটে উঠেছিল। আমি ভাবছিলাম, সোলাইমান কি আমাকে এই গল্পগুলোর মাধ্যমে কিছু বোঝাতে চায়? তার কথা, তার আচরণ, তার আমার প্রতি যত্ন, সব কিছুই আমাকে ভাবিয়ে তুলছিল। কিন্তু আমার মনের সন্দেহটা এখনও পুরোপুরি যায়নি। আমি ঠিক করলাম তার সঙ্গে পরিষ্কার করে কথা বলবো। আমাকে বুঝতে হবে তার মনের আসল উদ্দেশ্য কি। কয়েকদিন পর এক সন্ধে সোলাইমান আমাকে ফোন করে বলল, মৌসুমী, নদীর পাড়ে আয়, আমার কিছু কথা বলার আছে। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু তার কণ্ঠে এমন একটা আন্তরিকতা ছিল যে আমি না করতে পারলাম না। বললাম, ঠিক আছে ভাইজা, আমি আসছি। সন্ধ্যার নরম আলো। নদীর পাড়ে পৌঁছে দেখি সোলাইমান একটা বেঞ্চে বসে আছে। তার হাতে একটা ছোট প্যাকেট। আমাকে দেখে সে উঠে দাঁড়াল, হেসে বলল, এসেছিস? আমি ভেবেছিলাম তুই আবার লজ্জা পেয়ে আসবি না।
আমি হাসলাম। তারপর বললাম, কি ব্যাপার ভাইজা, আবার কি বলতে ডেকেছ? সে একটু গম্ভীর হয়ে বলল, মৌসুমী, আমি সেদিন তোকে কষ্ট দিয়েছিলাম মেলায়, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আমার মুখ লাল হয়ে গেল। আমি বললাম, ভাইজা তুমি এসব কি বলছ? আমি তো লজ্জা পাচ্ছি। সে হেসে বলল, লজ্জা পেলে তোকে আরও কিউট লাগে। এই নে, এটা তোর জন্য। সোলাইমান আমার হাতে প্যাকেটটা দিল। আমি খুলে দেখি ভেতরে একটা ছোট্ট নেকলেস, খুব সাধারণ কিন্তু দেখতে খুব সুন্দর। আমি অবাক হয়ে বললাম, এটা কি ভাইজা, তুমি এসব কেন এনেছ? সে বলল, এটা আমার মনের ছোট্ট একটা উপহার। আমি চাই তুই এটা দেখলেই আমাকে মনে করিস। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে যাচ্ছিল, কিন্তু আমার মনের সন্দেহটা এখনও আমাকে চুপ থাকতে বলছিল। আমি শুধু বললাম, ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর। আমরা নদীর পাড়ে বসে গল্প করতে লাগলাম। সোলাইমান বলল, মৌসুমী, তুই জানিস আমি ছোটবেলা থেকে তোকে কতটা ভালোবাসি। আমার কাছে তুই শুধু আমার চাচাতো বোন না, তুই আমার কাছে অনেক বেশি কিছু। তার কথায় আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, ভাইজা, আমি তোমাকে কখনো ভুল বুঝতে চাই না, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন। তুমি আমাকে সময় দাও, আমি বুঝতে চাই। সে মাথা নাড়ল, বলল, আমি অপেক্ষা করব মৌসুমী। তুই যত সময় নেই আমি তোর জন্যই থাকব। বাড়ি ফিরে আমি নেকলেসটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবলাম। সোলাইমানের কথাগুলো, তার উপহার, তার চোখের দৃষ্টি, সবকিছু আমাকে তার প্রতি টানছিল। কিন্তু আমার মনের এক কোণে এখনও সেই সন্দেহটা ছিল। আমি মুঞ্জিয়াকে সব বললাম। সে হেসে বলল, দিদি, তুই এত ভাবিস কেন? সোলাইমান ভাইয়ের মনটা পবিত্র। তুই ওকে আর একটু সুযোগ দে, দেখবি ওর ভালোবাসা। আমার মনের কথা শুনে আমি ভাবতে লাগলাম, সত্যিই কি সুলাইমান আমাকে এতটা ভালোবাসে? আমি ঠিক করলাম তাকে আরেকটু সময় দেব। পরদিন আমি কলেজে গিয়ে দেখি সোলাইমান ক্যাম্পাসের গেটে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে সে হেসে বলল, কিরে মৌসুমী, নেকলেসটা পরেছিস? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ ভাইজা, খুব সুন্দর। সে হাসল। তারপর বলল, আজ বিকেলে আমাদের বাড়িতে আসিস। মা তোর জন্য নতুন কিছু রান্না করেছে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, সোলাইমানের এই যত্ন, এই ভালোবাসা কি সত্যিই আমার জন্য? আমি তাকে আরেকটু বোঝার সুযোগ দেব। কিন্তু আমার হৃদয়ে এখনও পুরোপুরি নিশ্চিত ছিল না। সোলাইমানের দেওয়া নেকলেসটা হাতে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরছিল। সে বলেছিল আমি যেন তাকে সুযোগ দিই তার মনের কথা বলার। তার চোখে আমি একটা আন্তরিকতা দেখেছি যে আমার মনের সন্দেহকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছিল। কিন্তু তবুও আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আমার মনে এখনও প্রশ্ন ছিল, সোলাইমানের এই যত্ন, এই ভালোবাসা কি সত্যিই আমার জন্য? আমি ঠিক করলাম তাকে আরও কাছ থেকে বুঝব। পরদিন সকালে কলেজে যাওয়ার পথে সোলাইমানের সঙ্গে দেখা হলো। আমাকে দেখে সে হাসি মুখে বলল, কিরে মৌসুমী, নেকলেসটা পরেছিস? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর। ধন্যবাদ। সে হাসল। তারপর বলল, আজ বিকেলে আমাদের বাড়িতে আসিস। মা তোর জন্য কিছু রান্না করেছে, আর আমিও তোর সঙ্গে একটু গল্প করতে চাই। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবছিলাম সে কি আবার কিছু বলতে চায়। বিকেলে আমি সোলাইমানদের বাড়িতে গেলাম। জাভেদা খালা আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, মৌসুমী, তুই এসেছিস, এত ভালো লাগছে। আমি তোর পছন্দের পায়েস বানিয়েছি। কে বল কেমন হয়েছে? আমি হেসে বললাম, খালা, আপনার হাতের রান্না তো সবসময় অসাধারণ। খালা হাসলেন, আর সোলাইমান পাশে দাঁড়িয়ে পুচকি হাসছিল। খাবার পর খালা বললেন, তোরা দুজন বাইরে গিয়ে একটু ঘুরে আয়, আমি তোর মায়ের সঙ্গে গল্প করি। আমরা সোলাইমানদের বাড়ির পেছনের বাগানে গেলাম। বাগানের নানা রকম ফুল আর ফলের গাছ। আমি একটা গোলাপ ফুল দেখে বললাম, ভাইজা, এই ফুলটা তো সেই দিনের মতো যেটা তুমি আমাকে দিয়েছিলে। সে হেসে বলল, হ্যাঁ, এই বাগান থেকেই সেদিন ফুলটা এনেছিলাম। তুই যখন ফুলটা হাতে নিয়ে হাসলি, আমার মনে হয়েছিল তুই ফুল আর থেকেও সুন্দর। আমি লজ্জায় মাথা নিচু করলাম। তার কথায় আমার মনটা কেমন যেন উষ্ণ হয়ে উঠছিল। বাগানে ঘুরতে ঘুরতে সোলাইমান হঠাৎ থামল। সে গম্ভীর হয়ে বলল, মৌসুমী, আমি জানি তুই আমাকে এখনও পুরোপুরি বিশ্বাস করিস না। আমি শুধু বলতে চাই, আমার ভালোবাসা সত্যি। আমি তোকে ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু কখনো তোর ক্ষতি হয় এমন কিছু করিনি। তার কথায় আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, ভাইজা, আমি তোমাকে ভুল বুঝতে চাই না। আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি চেষ্টা করছি বুঝতে। আমাকে সময় দাও। সেই মাথা নাড়ল, বলল, আমি তোর জন্য যত সময় লাগে অপেক্ষা করব। বাড়ি ফিরে আমি মুঞ্জিয়াকে সব বললাম। সে হেসে বলল, দিদি, তুই এত ভাবিস কেন? সুলাইমান ভাইয়ার মনটা পবিত্র। তুই ওকে আর একটু সুযোগ দে, দেখবি ওর ভালোবাসা তো সব সন্দেহ দূর করে দেবে। আমি চুপ করে রইলাম। মুঞ্জিয়ার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম আমার মনের সন্দেহ ধীরে ধীরে কমে আসছে।
সোলাইমানের প্রতি আমার একটা টান তৈরি ছিল। সেদিন রাতে আমি নেকলেসটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবলাম। সোলাইমানের দেওয়া বই, ফুল, নেকলেস সব কিছুই যেন আমাকে তার মনের গভীরতা বোঝাচ্ছিল। আমি মনে মনে ঠিক করলাম তাকে আরেকটু সময় দেব। আমি তাকে ভুল বুঝতে চাই না। আমার মন বলছিল হয়তো সে সত্যিই আমাকে ভালোবাসে আর তার ভালোবাসা আমার জন্য পবিত্র। পরদিন সকালে আমি কলেজে যাওয়ার সময় সোলাইমানের সঙ্গে আবার দেখা হলো। সে হাসি মুখে বলল, মৌসুমী, কালকের পায়েস কেমন লাগল? আমি হেসে বললাম, খুব ভালো ভাইজা, খালাকে বলো আমি আরও খাব। সে হাসল। তারপর বলল, আজ বিকেলে নদীর পাড়ে আসিস। আমি তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আমি কৌতূহলী হয়ে বললাম, কি সারপ্রাইজ ভাইজা? সে হেসে বলল, এটা সারপ্রাইজ বললে আর মজা থাকবে না। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই সারপ্রাইজকে আমার মনের সব প্রশ্নের উত্তর দেবে। বিকেলের নরম আলো, আমি নদীর পাড়ে পৌঁছলাম। সোলাইমান ইতিমধ্যে সেখানে অপেক্ষা করছিল। তার হাতে একটা ছোট্ট বাক্স আর চোখে একটা উত্তেজিত হাসি। আমাকে দেখে সে বলল, মৌসুমী, তুই এসেছিস। আমি জানতাম তুই আমার কথা রাখবি। আমি হেসে বললাম, ভাইয়া, তুমি তো সারপ্রাইজের কথা বলেছিলে। প্রাইজ দেখাও। সে হাসল। তারপর আমাকে বাক্সটা দিয়ে বলল, আগে খোলো। তারপর বল। বাক্সটা খুলে দেখি ভেতরে একটা ছোট্ট ডায়েরি। আমি অবাক হয়ে বললাম, এটা কি ভাইজা? সে বলল, এটা আমার লেখা। আমি তোকে বোঝাতে চাই আমার মনের কথা, তুই পড়ে দেখ। আমি ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টালাম। ভেতরে তার হাতে লেখা কিছু কথা, আমার জন্য তার ভালোবাসার কথা। ছোটবেলা থেকে আমার প্রতি তার যত্নের কথা একটা লাইনে লেখা ছিল, মৌসুমী, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আমি শুধু চাই তুই আমার এই গল্পের অংশ হস। আমার চোখে পানি চলে এল। আমি বললাম, ভাইজা, তুমি এত কিছু লিখেছ, আমি তো জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। সে গম্ভীর হয়ে বলল, মৌসুমী, আমি জানি তুই আমাকে অনেকদিন ভুল বুঝেছিস, কিন্তু আমার ভালোবাসা সব সময় পবিত্র ছিল। আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি। তার কথায় আমার মনের সব সন্দেহ যেন এক মুহূর্তে উড়ে গেল। আমি বুঝলাম আমি তাকে এতদিন ভুল বুঝেছি। আমি বললাম, ভাইজা, আমি সত্যিই তোমাকে ভুল বুঝেছিলাম। আমি সরি। সোলেমান এসে বলল, তোর সরি বলার দরকার নেই। তুই যে আমার কথা শুনলি এটাই আমার জন্য অনেক। আমরা নদীর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করলাম। সে আমাকে তার ছোটবেলার কথা বলল, কিভাবে সে আমার জন্য সবসময় যত্ন নিত, আমাকে হাসাতে চাইত। আমি তার কথা শুনে বুঝলাম তার ভালোবাসা ছিল হৃদয়ের গভীর থেকে। আমার মনেও তার প্রতি একটা নতুন অনুভূতি জাগছিল। আমি বুঝতে পারছিলাম আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি। কিছুদিন পর আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বরে আমার শরীর ভেঙে আসছিল। সোলেমন জানতে পেরে রাত জেগে আমার পাশে থাকল। বলল, আমার যত্ন নীল। আমার মা বললেন, সোলেমান, তুই এত কিছু করিস কেন? তুই তোমার ছেলের মতো। সে হেসে বলল, খেলা মৌসুমী আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওর যত্ন নেওয়া আমার দায়িত্ব। তার কথায় আমার মন ভরে গেল। আমি তার চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখলাম। 1 বছর পর আমাদের পরিবারে আলোচনা শুরু হলো। সোলেমানের মা বাবা আমার মায়ের কাছে আমার হাত চাইলেন। আমি লজ্জে মুখ লুকিয়ে ফেললাম। মা বললেন, মৌসুমী, তুই কি চাস? আমি চুপ করে রইলাম। মুঞ্জিয়া হেসে বলল, মা, দিদি তো লজ্জা পাচ্ছে, ওরা তো একে অপরকে ভালোবাসে। সবাই হেসে উঠল। আমার মনের ভেতরে একটা শান্তি ছড়িয়ে পড়ছিল। আমি বুঝলাম সোলেমান আমাকে সত্যি ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। অবশেষে আমাদের বিয়ে ঠিক হলো। বিয়ের দিন আমি সোলেমানের দিকে তাকিয়ে ভাবলাম, এই মানুষটি আমাকে কতটা ভালোবাসে। বাসর রাতে সে আমাকে বলল, মৌসুমী, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি তার বুকে মাথা রেখে বললাম, ভাইজা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছ ভাইজা। তোমার জন্য পেয়েছি আমি একটা সুন্দর জীবন। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করো। ভালোবাসা সবসময় পবিত্র হয় যদি তার হৃদয় থেকে আসে। ধৈর্য আর বিশ্বাস দিয়ে যে ভালোবাসাকে মূল্যায়ন করা হয়, সেই ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে তোমরা গল্পটি শোনার জন্য তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।